ডিয়ার স্টুডেন্ট, আমি বিকাশ বাউরি ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় 15 ফেব্রুয়ারি 2025 তারিখে যে কর্মসংস্থান পেপার বেরিয়েছে, সেই কর্মসংস্থান পেপারে আরআরবি এক্সাম, আরপিএফ কনস্টেবল পরীক্ষার যে নমুনা প্রশ্নপত্র বেরিয়েছে, আগের দিন আমরা 1 থেকে 10 অবধি যে অঙ্কগুলো করেছি, তারপর থেকে যে অঙ্কগুলো আছে 11 থেকে, সেগুলো আজ আমরা করব। তো চলো শুরু করি। শুরু করার আগে যারা আমার এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করি। 11 নম্বর অঙ্কে কী দেওয়া আছে? টাকা প্রতি লিটার মূল্যে সোডার সঙ্গে, টাকা প্রতি লিটার মানে প্রতি লিটার 1 টাকায় মূল্যে সোডার সঙ্গে কী অনুপাতে জল মেশালে মিশ্রণটি 13.75 টাকা পার লিটার, লিটারে 13.75 টাকা লিটার মূল্যে বিক্রি করার পরও 25% লাভ থাকবে। তাহলে এই অঙ্কটা আমরা কিন্তু অনুপাতের আকারে করব। তাহলে প্রথমে কি করব, আমি এই যে এর বিক্রয় মূল্যটা মানে 13.75 টাকা পার লিটারে যে বিক্রি করছে, তারপরে যে 25% লাভ হচ্ছে, এইখান থেকে আমি প্রথমে কী বার করব? তার ক্রয় মূল্যটা বার করব। তাহলে ক্রয় মূল্যটা বার করব। 25% লাভ মানে কি? 100 টাকা যদি আমার ক্রয় মূল্য হয়, 100 টাকা যদি আমার ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য কত? 125 টাকা। ক্লিয়ার? তাহলে এটাকে যদি আমি ঘুরিয়ে বলি, তাহলে 125 টাকা বিক্রয় মূল্য হলে কেনা দাম মানে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/125 টাকা। আমার এখানে বিক্রয় মূল্যটা কত? 13.75 টাকা। তাহলে 13.75 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? 100/125 গুণিত 13.75। 13.75 দশমিক তুলে দিই, তাহলে দশমিকের জন্য 1, দশমিক পর দুটো সংখ্যা, দুটো শূন্য। যদি আমি কাটাকুটি করি তাহলে 100 কাটা যাবে। 125 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে 125 আর 1375, তাহলে 125 কে 125, 1 2 মানে 112 আর 5 125, তাহলে 11। 125 দিয়ে যদি এটা কাটা করি তাহলে 11 হবে। তাহলে কত হচ্ছে? 11 টাকা। মানে 13.75 টাকা বিক্রয় মূল্যে ক্রয় মূল্যটা 25% লাভ হলে ক্রয় মূল্যটা কত? 11 টাকা। এই যে ক্রয় মূল্য, আর এই যে আমি সোডার সাথে জল মেশাচ্ছি, এই যে পরিমাণটা, এই তিনটেকে নিয়ে আমি কি করব? অনুপাত করব। কীরকম? তাহলে প্রতি লিটারের দাম 1 টাকা, তাহলে একটা এখানে লিখব। এটা হচ্ছে কি? জল, সরি এটা হচ্ছে সোডা। তাহলে সোডা অনুপাত জল করব। তাহলে প্রথমে প্রতি লিটারে 1 টাকা মূল্যের সোডার সাথে কি অনুপাতে জল মেশাচ্ছি? যখন আমি এটা মেশাচ্ছি তখন শুধুমাত্র প্রতি লিটারে কিন্তু 1 টাকা, সোডার তখন কিন্তু 1, প্রতি লিটারে জল কিন্তু 0। মেশানোর পরে যে টাকাটা হচ্ছে ক্রয় মূল্যটা, সেটা কত? মিশ্রিত যে ক্রয় মূল্যটা সেটা হচ্ছে 11। সেটা কত? 11। তাহলে সোডাটা হচ্ছে 1, প্রতি লিটারে 1 টাকা, জল কিন্তু কিছুই নেই প্রথমে। তারপরে যে জল মেশানোর পরে যেটা হচ্ছে প্রতি লিটারের দাম যে পড়ছে ক্রয় মূল্যটা, সেটা হচ্ছে 11 টাকা। এখান থেকে বের করলে এবার আমি কি করব? অনুপাত, আড়াআড়ি বিয়োগ। তাহলে 11 থেকে 0 বিয়োগ করলে 11, 11 থেকে 1 বিয়োগ করলে 10, তাহলে 11/10। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে কি অনুপাতে মেশাতে হবে? 11/10। তাহলে সোডা যদি 11 ভাগ মেশাই, জল মেশাবো 10 ভাগ। ক্লিয়ার? নেক্সট অঙ্ক 12 যে অঙ্কে কি বলেছে? x² + 1/x² + 1 - 3 এর সর্বনিম্ন মান কত? সবচেয়ে কম মান কত? তাহলে এক্সের মান কত ধরলে এটার মানটা হবে? তাহলে আমরা জানি যে কোনো সংখ্যা 0 থেকে শুরু হয়। যদি আমার সংখ্যাগুলো আছে, সবচেয়ে যে কম মান, যদি আমি কম মানটা ধরি, তাহলে x সমান যদি আমি 0 ধরি, সবচেয়ে কম মান 0। তাহলে সবচেয়ে ছোটো যে মান যদি 0 ধরি, এক্সের মান আমি 0 ধরি, এক্সের মান 1 হয় যদি আমি সবচেয়ে, তাহলে 1-এর থেকে আরও ছোটো 0, এটা অখণ্ড সংখ্যা, অখণ্ড 0 একটা অখণ্ড সংখ্যা। তাহলে এক্সের মান যদি 0 ধরি, তাহলে এটা কি হবে বলেছে? এই একটা আছে সরল, যার সর্বনিম্ন মান বার করতে বলছে। তাহলে যদি আমি এক্সটাকে 0 ধরি, তাহলে এটা 0 হবে, +1/x 0,
প্লাস 1 মাইনাস 3 সমান 0 0। তাহলে এটা কী বলে যাচ্ছে 1/1 মাইনাস 3 সমান 1 দিয়ে ভাগ করলে 1 হয় -3। তাহলে 3 থেকে -3 আর 1 কত হচ্ছে -2। তাহলে সর্বনিম্ন মানটা কত -2, কিছুই নেই এই অঙ্কটা। আমার কি বলেছে এই পুরো এটার সর্বনিম্ন মান কত। তাহলে এক্সটাকে যদি আমি সর্বনিম্ন এক্সের একটা কিছু মান থাকবে তো, যার জন্য আমি পুরোটার মান পাবো। তাহলে এক্সের মানটা যদি আমি 0 ধরে নিই যে সর্বনিম্ন মান, তাহলে যে পার্টটা পড়ে থাকছে সেই মানটা কত বেরোচ্ছে -2। তাহলে এই পুরো পার্টটা সর্বনিম্ন যে মান সেটা হচ্ছে কত -2। ক্লিয়ার। নেক্সট অঙ্ক কী দেওয়া আছে 13 দাগের অঙ্কে, এ ও বি স্থান পরস্পরের থেকে 90 কিলোমিটার দূরে অবস্থিত। মানে এ আর বি দুটো স্থান, যাদের মধ্যে দূরত্ব 90 কিলোমিটার। একটি গাড়ি এ স্থান থেকে ও অন্য গাড়িটি বি স্থান থেকে একই সময়ে যাত্রা শুরু করলো। মানে একটা এ থেকে বি এর দিকে, একটা বি থেকে এর দিকে। ও তারা যাত্রা শুরু করলো ও তারা 9 ঘন্টা পর পরস্পরের সঙ্গে মিলিত হয়। বোঝা গেল? যদি তারা একই দিকে যাত্রা করে ও তারা 9/7 ঘন্টা পর পরস্পর মিলিত হয়। যদি তারা এই যে 9 ঘন্টা পর মিলিত হচ্ছে, যদি তারা একই দিকে যাত্রা শুরু করে, একই দিকে এটা পরস্পর মিলিত হচ্ছে একই দিকে, মানে এ থেকে বিয়ের দিকে, দুইজনে এ থেকে বিয়ের দিকে, তখন তারা পরস্পরের সঙ্গে যে মিলিত হচ্ছে সেটা কি 9 ঘন্টা পরে। আবার তারা যদি 9/7 ঘন্টা পর পরস্পরের সাথে মিলিত হয় যখন তারা বিপরীত দিক থেকে যাত্রা শুরু করবে, তাহলে প্রথম আর দ্বিতীয় গাড়ির গতিবেগটা কত। তাহলে যদি আমি প্রথম গাড়ির গতিবেগ, প্রথম গাড়ির বেগটা ধরে নিই x কিলোমিটার/আওয়ার, আর দ্বিতীয় গাড়ির বেগ ধরে নিই y কিলোমিটার/আওয়ার। তাহলে আমরা বেগ সমান কি জানি, দূরত্ব বাই সময়। ক্লিয়ার? দূরত্ব বাই সময়। তাহলে অতএব সময় সমান কি বলতে পারি, দূরত্ব বাই বেগ। এটাকে বেগের জায়গায় সময়, সময়ের জায়গায় বেগ এলো, তাহলে সময় সমান কি দূরত্ব বাই বেগ। তাহলে এটাই আমি প্রয়োগ করব। তাহলে যখন আমরা জানি দুটো গাড়ি একই দিকে যায় তখন তাদের মধ্যে যে বেগ, সে বেগটাকে বলা হয় কি আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ। দুটো গাড়ি যখন একই দিকে বা বিপরীত দিক থেকে তারা আসে তখন যে বেগটা হয় সেই বেগটার নাম হলো আপেক্ষিক বেগ। এরপর যদি তারা একই দিকে যায় তখন বেগ দুটোর কী হয়ে যায়, বিয়োগফল। তখন বেগ দুটো কী হয়, বিয়োগফল। তাহলে x - y কিলোমিটার/আওয়ার। যখন তারা একই দিকে, এই যে পরস্পর যখন তারা একই দিকে গতিশীল, যখন তারা 9 ঘন্টা পর মিলিত হচ্ছে এবং পরস্পর একই দিকে যাত্রা করে, তখন তাদের আপেক্ষিক বেগটা কত, x - y। এই বেগের জায়গায় আপেক্ষিক বেগ। তাহলে এখানেই করব। তাহলে আমার দূরত্ব, এই যে দূরত্ব 90, এই 90 কিলোমিটার দূরত্বটাই তারা যখন একই দিকে অতিক্রম করছে, যাত্রা করছে, তখন তারা, তাহলে দূরত্ব বাই বেগ, বেগ মানে কত x - y, এই সময়টা কত লাগছে 9 ঘন্টা। তাহলে 90/বেগ সমানই সময়, এই যে সময় সমান 90/বেগ। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। ঠিক একই রকম আবার তারা যখন 9/7 ঘন্টা পরে মিলিত হয়, যদি তারা পরস্পরের বিপরীত দিকে যাত্রা শুরু করে, মানে একটা গাড়ি এ থেকে বি এর দিকে, বি থেকে এর দিকে, তাহলে তখন যে বেগটা, তখন সে বেগটা কি, যখন তারা বিপরীত দিক থেকে একটি গাড়ি অপর গাড়ির বিপরীত দিক থেকে যখন তারা আসে তখন সেই বেগটা হবে কত, তখন তাদের যে আপেক্ষিক বেগ, সেই বেগটা কত হবে, যখন তারা বিপরীত দিকে গতিশীল হবে তখন আপেক্ষিক বেগ দুটোর কী হবে, বেগ দুটোর যোগফল। যখন একই দিকে গতিশীল তখন যে আপেক্ষিক বেগ, সে বেগটা কী হবে, যে গাড়ি দুটো আছে তাদের বেগগুলোর বিয়োগফল। যখন বিপরীত দিকে গতিশীল হবে তখন কি হবে, আপেক্ষিক বেগটা বেগ দুটোর যোগফল। তাহলে তখন আমার সময় যে বার করব, সময় সমান দূরত্ব বাই বেগ। তাহলে সময়টা দূরত্বটা 90, দূরত্ব সেই 90, এই ফর্মুলা একটাই, সময় সমান দূরত্ব বাই বেগ। তাহলে 90/বেগ, বেগটা কত x + y। তখন সময়টা কত লাগছে, এই যে সময় সমান দূরত্ব বাই বেগ, সময়, তাহলে দূরত্বের জায়গায় 90, সময়ের জায়গায় কী করলাম, বেগের জায়গায় বসালাম x + y। তাহলে সময়টা কত সময় পরে, 9/7 ঘন্টা পরে। তাহলে এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে যদি আমি এই 1 নম্বর সমীকরণ থেকে এটাকে আমি ক্যালকুলেশন করি, তাহলে ভগ্নাংশ 9/1 পূর্ণসংখ্যাকে, তাহলে 9 × 10 = 90। তাহলে আড়াআড়ি গুণ, এর সাথে এটা গুণ, এর সাথে এটা গুণ, তার মানে এখানে 1 আছে। তাহলে x - y সমানই হচ্ছে 10। 1 আর 10 গুণ করলে 10, আর এখান থেকে আমি কী পাচ্ছি, 9 × 10 = 90। তাহলে এর সাথে এটা গুণ, এর সাথে এটা গুণ, আড়াআড়ি, তো এখানে 1 আছে। তাহলে x + y সমানে 7 × 10 = 70। ক্লিয়ার?
তাহলে এটা থেকে আমি এইটাকে 1 নম্বর দিচ্ছি, এটাকে 2 নম্বর দিচ্ছি। ক্লিয়ার? এই দুটোকে যদি আমি অপনয়ন পদ্ধতিতে সমাধান করি তাহলে ওয়াই ওয়াই কাটা যাবে, যোগ করে পাই। তাহলে এক্স আর এক্স মানে 2x সমান 70 আর 10 মানে 80। তাহলে এক্স সমান হচ্ছে 80/2, 40 দুগুণে 80। এক্সের মান কত? 40। এবার ওয়াইয়ের মান বার করতে হবে। তাহলে ওয়াইয়ের মানটা যে কোনো এক্সের মান যে কোনো একটা সমীকরণে বসাবো। এখানে যদি বসাই 1 নম্বরে বসিয়ে দিই, যে 1 নম্বর সমীকরণে বসাই, 1 নম্বরে এক্সের মান বসিয়ে পাই। তাহলে বসালে কি হচ্ছে? এক্স মাইনাস ওয়াই সমান 10। তাহলে এক্সের জায়গায় 40 মাইনাস ওয়াই সমান 10। তাহলে ওয়াইটাকে এধারে নিয়ে যাচ্ছি, 10টাকে এধারে। তাহলে 40 মাইনাস 10 সমান ওয়াই। ওয়াইটাকে এধারে নিয়ে চলে গেলাম, তাহলে ওয়াইটা এধারে গেলে প্লাস হলো, 10টাকে এধারে নিয়ে মাইনাস হলো। তাহলে 40 থেকে 10 গেলে কত হয়? 30। 30 সমান ওয়াই। তাহলে ওয়াই মানে একটা, ওয়াইটা হচ্ছে দ্বিতীয় গাড়ির বেগ আর এক্সটা হচ্ছে প্রথম গাড়ির বেগ। তাহলে কি প্রশ্নে বলেছে? প্রথম আর দ্বিতীয় গাড়ির গতিবেগ কত, ঘন্টায় কত কিলোমিটার? তাহলে একটা হচ্ছে 40 কিলোমিটার পার ঘন্টা, একটা হচ্ছে 30 কিলোমিটার পার ঘন্টা। তাহলে কোন অপশানটা? এর অপশানটা। এটা 40 আর এটা 30। ক্লিয়ার? নেক্সট অঙ্ক 14 দাগের অঙ্কে কী বলেছে? এ ও বি বন্দর পরস্পর থেকে 300 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এ বন্দর আর বি বন্দর পরস্পরের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। ঠিক আছে। এ থেকে দুটি নৌকা 8 ঘন্টা সময়ের ব্যবধানে বি এর উদ্দেশ্যে রওনা হলো ও নৌকা দুটি একসঙ্গে বি বন্দরে পৌঁছালো। তার মানে তাদের মধ্যে সময়ের যে পার্থক্য সেটা হচ্ছে 8 ঘন্টা। 300 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে দুটা নৌকার মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে 8 ঘন্টা। 300 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে একজনাকার যা সময় লাগে, অপর নৌকার 8 ঘন্টা কি 8 ঘন্টা আগে পৌঁছায় বা 8 ঘন্টা কম সময় লাগে। বোঝা গেল? নৌকা দুটি একসঙ্গে বন্দরে পৌঁছাচ্ছে। যদি একটি নৌকার গতিবেগ অন্যটি থেকে 10 কিলোমিটার পার ঘন্টা বেশি হয় তবে কম গতিসম্পন্ন নৌকাটি কত সময়ে বি বন্দরে পৌঁছাবে? ঠিক আছে, তাহলে ধরি একটি নৌকার গতিবেগ হচ্ছে x কিমি পার ঘন্টা আর অপর নৌকার গতিবেগ হচ্ছে, একটা নৌকার গতিবেগ মানে কমটা হচ্ছে x, বেশিটা হচ্ছে একজনাকার, একটার গতিবেগ হচ্ছে অপরটার থেকে 10 কিলোমিটার বেশি ঘন্টায়। তাহলে x + 10 কিলোমিটার পার ঘন্টা। ক্লিয়ার? তাহলে আমরা জানি বেগের যে ফর্মুলা, বেগ সমান হচ্ছে দূরত্ব বাই সময়। তাহলে সময় সমান কি? এই ফর্মুলা থেকে সময় সমান কি? দূরত্ব বাই বেগ। ক্লিয়ার? তাহলে x কিলোমিটার পার ঘন্টা, এই যে নৌকাটা তার 300 কিলোমিটার যেতে কত সময় লাগবে? তাহলে দূরত্ব 300 বাই বেগ x। ক্লিয়ার? এত ঘন্টা। আরেকটা কি? x + 10 কিমি পার ঘন্টা নৌকাটির, এটা একটি নৌকা, আরেকটা নৌকা যেটা তার কত সময় লাগবে? 300 বাই x + 10। তাহলে যার বেগ বেশি তার দূরত্ব যেতে কম সময় লাগবে, যার বেগ কম তার দূরত্ব যেতে বেশি সময় লাগবে। ক্লিয়ার? তাহলে দুজনাকার মধ্যে বি বন্দরে পৌঁছাচ্ছে, যখন একসাথে পৌঁছাচ্ছে এবং একসঙ্গে বি বন্দরে পৌঁছালো, তার মানে কি? তারা দুজনেই কিন্তু 8 ঘন্টার ব্যবধানে, তার মানে কি বেশি দূরত্বের যে নৌকাটা সে 8 ঘন্টা পরে যাত্রা শুরু করেছিল, তার মানে তাদের মধ্যে যে সময়ের পার্থক্য সেটাই 8 ঘন্টা। তাহলে এই সময় মাইনাস, তাহলে এই সময় 300 বাই x মাইনাস 300 বাই x + 10, এই সময়টাই হচ্ছে কত? 8 ঘন্টা। 300 কিলোমিটার দূরত্ব যেতে দুটো নৌকার যে সময় লাগছে সেই সময়ের পার্থক্যটা হলো 8 ঘন্টা। ক্লিয়ার? তাহলে এটাকে আমি যদি এবার সমাধান করি তাহলে কি হবে? 300, তাহলে কী করবো? দুজনের কাছ থেকে আমি যদি 300 কমন নিয়ে নিই তাহলে 1/x আর এটা -1/x + 10 সমানে 8 পড়ে থাকছে। তাহলে যদি এটাকে আমি এবারে সমাধান করি তাহলে x × x + 10 লসাগু, উপরে এখানে x + 10, এখানে হচ্ছে -x সমানে 8। তাহলে যদি এটা ক্যালকুলেশন করি আমি তাহলে 300 × -x + x কাটা যাবে, তাহলে উপরে 10/x মানে x² + 10x সমানে 8। ক্লিয়ার? তাহলে যদি আমি এটা কাটাকুটি করি
তাহলে পুরোটা একটা ভগ্নাংশ, এই সাইডে ওইটাকে একটা ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশের কোনো সমানের কোনো সমীকরণের মাঝে সমান থাকে, আর বাম পক্ষে একটা ভগ্নাংশ থাকে, ডান পক্ষে একটা যদি ভগ্নাংশ থাকে, তাহলে বাম পক্ষে লবের সাথে ডান পক্ষে যে লব সেগুলো কিন্তু কিসে থাকে, ভাগে থাকে, তাহলে কাটাকুটি যায়। তার মানে যদি আমি এটা কাটাকুটি করি তাহলে কি হবে, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 4, 2 দিয়ে এটা হচ্ছে 5, 4 দিয়ে যদি একে কাটি আমি তাহলে 4 7 28, 2 20, 4 5 20, তার মানে কত হচ্ছে, তাহলে বা কত হচ্ছে, তাহলে উপরে কত পড়ে আছে 5 × 75, মানে 5 5 25, 5 2, 5 7 35 আর 2 37, বাই নিচে x²/10x সমানে 1, তাহলে কত হবে সমান x² + 10x সমানে হচ্ছে 375, তাহলে বা x² + 10x - 375 সমানে 0। 375 এই সাইডে আনলাম। এবার কি মধ্য সহগ সাহায্যে আমি যে উৎপাদক বিশ্লেষণ, তাহলে যদি আমি করি এবারে, তাহলে মধ্য সহগ এটাকে যদি আমি উৎপাদকে ভাঙি তাহলে কি হবে, x² প্লাস 10-এর জায়গায় আমি লিখতে পারি 25x মাইনাস, মানে 25 - 15 ইন্টু x মাইনাস 375 সমান 0। তাহলে বা x² প্লাস 25x মাইনাস 15x মাইনাস 375 সমানই 0। তাহলে এই দুটো থেকে কমন, এই দুটো থেকে কমন, তোমরা তো এই উৎপাদক জানো। তাহলে দুটো থেকে x কমন নিলে x প্লাস 25, এই দুটো থেকে 25 15 কমন নিলে x পড়ে থাকবে, যেহেতু মাইনাস কমনে চিহ্নের পরিবর্তন হবে তাহলে এটা প্লাস হবে, এটা হবে 25 সমান 0। তাহলে এই দুটো এবারে এই যে এই দুটো কমন, এইটা হচ্ছে কমন, তাহলে x প্লাস 25 কমন যাবে, এর x পড়ে থাকবে, এর মাইনাস 15 সমান 0। আমরা জানি দুটো বা তার বেশি পদে যখন গুণফল 0 হয়, একে পরে 0 হয়, তাহলে হয় একটা x প্লাস 25 সমান 0 অথবা x মাইনাস 15 সমান 0। তাহলে x সমান হচ্ছে -25, আর এটা হচ্ছে x সমান 15। যেহেতু গতিবেগ 0 হতে পারে না তাই এটা কিন্তু গ্রহণযোগ্য নয়। তাহলে তাহলে গ্রহণযোগ্য কোনটা, এটা x সমান 15 ধনাত্মক, তাহলে ধনাত্মক এটা হচ্ছে গ্রহণযোগ্য। তাহলে প্রশ্নে আমার কি বলেছে, প্রশ্নে বলেছে যে কম গতিযুক্ত নৌকাটি কত সময় বন্দরে পৌঁছাবে। তাহলে কম গতিযুক্ত নৌকাটির বেগটা কত, বেগটা হচ্ছে 15 কিমি। তাহলে এখানে যদি আমি লিখি যে কম বেগযুক্ত নৌকাটির বেগটা কত, আগে 15 কিলোমিটার/আওয়ার, কারণ আমি x সমান কি ধরেছি, নৌকার বেগ, তাহলে এটাই কম। তাহলে কম গতিসম্পন্ন নৌকাটির বেগ হচ্ছে 15 কিলোমিটার। তাহলে আমার এই 15 কিলোমিটার নৌকা, যে কম বেগের যে নৌকা, তার গন্তব্যে পৌঁছতে বিতে পৌঁছতে কত সময় লাগবে বলেছে। তাহলে বিতে পৌঁছতে, এই যে বিতে পৌঁছতে কত সময় লাগবে, তাহলে দূরত্ব হচ্ছে কত, 300 কিলোমিটার বাই 15, দূরত্ব বাই বেগ সমানই সময়, তাহলে কত হচ্ছে 15 দুগুণে 30 20, মানে 20 ঘন্টা, 20 ঘন্টা সময় লাগবে। ক্লিয়ার, 20 ঘন্টা সময় লাগবে, ডি ক্লিয়ার। নেক্সট অঙ্ক কি আছে, একটি ট্যাঙ্কে দুটি পাইপ আছে, বি পাইপের ক্ষমতা এ পাইপের থেকে 80% বেশি। যদি দুটি পাইপ খোলা থাকে তাহলে 45 ঘন্টায় ট্যাঙ্কটি পুরোপুরি পূর্ণ হয়। তাহলে বি পাইপটি শুধুমাত্র খোলা থাকলে ট্যাঙ্কটি কত ঘন্টায় পুরোপুরি পূর্ণ হবে। ঠিক আছে, দুটো পাইপের কী দেওয়া আছে, ক্ষমতার অনুপাত দেওয়া আছে। তাহলে ক্ষমতার যে অনুপাত, ক্ষমতার অনুপাতটা কত, এ পাইপ বি পাইপের ক্ষমতাটা বলছি এ পাইপের থেকে 80% বেশি, মানে এই পাইপের যদি ক্ষমতা 100 হয় তাহলে বি পাইপের ক্ষমতা কত, 180। আমরা জানি ক্ষমতার যে অনুপাত, ক্ষমতার সাথে সময়ের যে অনুপাত সেটা কিন্তু ব্যস্তানুপাতিক। ক্লিয়ার, তাহলে ক্ষমতার অনুপাতটা কত, 100:180, মানে কত, যদি আমি এটা লঘিষ্ঠ রূপে পরিণত করি তাহলে কত হবে, 5:9, 20 দিয়ে 5 20 100, 9 20 180, 5:9। তাহলে ক্ষমতার যে অনুপাত হয় তার সাথে সময়ের যে অনুপাতটা সেটা কিন্তু ব্যস্তানুপাতিক। ক্লিয়ার, তাহলে সময়ের অনুপাত কত হবে, সময়ের অনুপাত মানে এককভাবে ট্যাঙ্কটি পূর্ণ করতে যে সময়, এককভাবে ট্যাঙ্ক পূর্ণ করার যে সময়, এককভাবে ট্যাঙ্ক পূর্ণ করার যে সময়, সেই সময়ের অনুপাতটা কত হবে, ক্ষমতার যে অনুপাত, ক্ষমতার ক্ষেত্রে যে অনুপাত
সময়ের ক্ষেত্রে সেটা কি হবে, মানে এ পাইপের যে ক্ষমতা 100 হলে সময়ের ক্ষেত্রে কি হবে তখন, সেটা কি হয়ে যাবে অনন্যক ব্যস্তানুপাতিক, মানে 5 হলে কি হবে সেটা 1/5 ইস টু এটা কি হয়ে যাবে 1/9, অনন্যক হয়ে যাবে। তাহলে 5:9 হলে সেটা কি হবে 1/5 ইস টু 1/9। তাহলে সেটাকে এবার যদি আমি এটা লঘিষ্ঠ রূপে প্রকাশ করি তাহলে কী হবে, তাহলে 9:5 কত হবে 9:5। তাহলে ক্ষমতার অনুপাতটা 5:9 আর সময়ের অনুপাতটা কত হবে 9:5। তাহলে যদি আমি এটাকে ধরে নিই এটা এ এটা বি, মানে এর এককভাবে ট্যাঙ্কটি পূর্ণ করতে সময় লাগে 9, তাহলে এটাকে অনুপাতে দেওয়া আছে, তাহলে এটাকে আমি ধরে নিচ্ছি 9x ঘন্টা মিনিট যা লিখব 9x ঘন্টা আর বি এর সময় লাগে 5x ঘন্টা। তাহলে দুটো যদি একসাথে চালু থাকে, এখানে ওরা বলে দিয়েছে দুটো একসাথে চালু থাকলে 45 ঘন্টায় পূর্ণ হয়। তাহলে আমিও এই যে ধরে নিয়েছি এখান থেকে কিন্তু আমিও তারা একসাথে কত সময় পূর্ণ করছে সেটা বের করে নেবো। তাহলে 9x × 5x বাই 9x + 5x। সূত্রটা বলে দিই, এ যদি এ একটা নল হয়, এরা নল এ আর বি দুটো নল, এ নল যদি x ঘন্টায় একটা চৌবাচ্চা পূর্ণ করে, বি যদি y ঘন্টায় পূর্ণ করে, তাহলে a + b একসাথে চৌবাচ্চাটি পূর্ণ করতে যে সময় লাগে তার যে ফর্মুলা xy/x + y, সে একই রকম। তাহলে 9x × 5x বাই 9x + 5x, তার মানে কত হচ্ছে 9x × 5x বাই 14x। তাহলে একটা x একটা কাটা যাচ্ছে, তাহলে কত পড়ে যাচ্ছে 5 নাম 45x/14। এই আমাদের ধরে নেওয়া যে সময় সেখান থেকে যে তাদের একসাথে যে সময় সেটা হলো কত 45x/14, আর ওদের বলে দেওয়া একসাথে যে খোলা থাকলে যে সময় লাগছে ট্যাঙ্কটি পূর্ণ করতে সেটা হচ্ছে 45। তাহলে আমাদের এই ধরে নেওয়ার সাথে ওদের বলে দেওয়াটা সমান। তাহলে 45x/14 সমানই হচ্ছে 45। x সমান কত হচ্ছে 45 × 14, এক্সের মান বার করছি, তাহলে এক্সের সাথে এটা গুণে আছে, তাহলে এই সাইডে গেলে ভাগে, আর যেটা ভাগে আছে এক্সের সাথে সেটা ওই সাইডে গেলে গুণে। তাহলে 45 কাটা যাচ্ছে, তাহলে এক্স সমান কত হচ্ছে 14 ঘন্টা, এক্স সমান হচ্ছে 14। তাহলে দুটো পাইপের যে এককভাবে সময় ট্যাঙ্ক পূর্ণ করা সেটা হলো 9x আর 5x। তাহলে 9x মানে কত 9 × 14, মানে 4 নাম 36 36 হলো 3, 9 9 আর 3 12, মানে 126 ঘন্টা। তাহলে এ পাইপটা দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ করতে এককভাবে 126 ঘন্টা সময় লাগবে, আর বি পাইপটা দিয়ে কত সময় দেওয়া আছে 5x, তার মানে 5 × x এর জায়গায় 14, 5 14 70 ঘন্টা। তাহলে বি পাইপটা দিয়ে ট্যাঙ্কটি পূর্ণ করতে কত সময় লাগবে 70 ঘন্টা। আমি কিন্তু দুটোই বের করে দিলাম, একটা এ পাইপ দ্বারা পূর্ণ করতে কত সময় লাগবে আর বি পাইপ দ্বারা পূর্ণ করতে কত সময় লাগবে, দুটোই ক্লিয়ার। নেক্সট 16 দাগের অঙ্কে কী বলা আছে, একজন অসৎ ফল বিক্রেতা 5% ক্ষতিতে তার সব ফল বিক্রি করেন। যদি তিনি 1 কেজির বদলে 850 গ্রাম দেন তবে তার শতকরা লাভ কত। তাহলে তার আগে আমি এটা সূত্রটা বলে নিই। সূত্রটা কি, সূত্রটা হলো অসাধু ব্যবসায়ী X% ক্ষতিতে কোনো দ্রব্য বিক্রি করে এবং পরিমাণ Y% কম দিলে শতকরা লাভ সমান। সে যখন বিক্রি করবে তখন সে X% ক্ষতিতে বিক্রি করবে এবং পরিমাণটার সময় কিন্তু Y% কম দেবে, মানে বিক্রি করার সময় সে পার্সেন্টেজ দিক থেকে টাকার দিক থেকে সে X% ক্ষতিতে, আর পরিমাণের দিক থেকেও সে কিন্তু Y% কমে। সে যখন কমে বিক্রি করবে তখন তার লাভ কত হবে, তখন তার যে লাভ, সেই লাভ বার করার যে ফর্মুলা, সেই ফর্মুলাটা হলো কি y - x/100 - y × 100, y - x/100 - y × 100। তাহলে এখানে প্রশ্নে আমার কি বলা আছে, একজন অসৎ ফল বিক্রেতা 5% ক্ষতিতে তার সব ফল বিক্রি করে, তার মানে এক্সট্রা দেওয়া আছে। যদি তিনি 1 কেজির বদলে 850 গ্রাম দেন, তাহলে 1 কেজির বদলে 850 গ্রাম মানে কত পার্সেন্টেজ, তাহলে সেটা বের করে নেব। তাহলে 1 কেজি মানে এটা সূত্র, আমি অঙ্কটা করছি। তাহলে 1 কেজি মানে কত 1000 গ্রাম,
তার জায়গায় সে কত দিচ্ছে 850 গ্রাম। তাহলে শতকরা তাহলে সে কত কম দিচ্ছে, তাহলে 1000 গ্রামে শতকরা সে কত কম দিচ্ছে, তাহলে এক কেজির বদলে 1 কেজিতে সে কত কম দিচ্ছে 150 গ্রাম। 150 গ্রাম মানে 1000-এর জায়গায় সে দিচ্ছে 850, মানে কম কত 150 গ্রাম। তাহলে 1000 গ্রামে সে কম দেয় 150 গ্রাম, 1 গ্রামে কম দেয় কত 150/1000। 100 গ্রামে কত কম দেয় শতকরা মানে 100 সাপেক্ষে কত, তাহলে 100 গ্রামে কম দেয় 150/1000 গুণিত 100, তাহলে দুটো একটি শূন্য একটা শূন্য দুটো শূন্য দুটো শূন্য, মানে কত 15% কম। ক্লিয়ার? এই যে 1 কেজির বদলে 850 গ্রাম মানে কত পার্সেন্টেজ হচ্ছে, তাহলে 1 কেজির বদলে 850 গ্রাম মানে 150 গ্রাম কম, তাহলে কেজিতে 150 গ্রাম কম, তাহলে 1 কেজি মানে 1000 গ্রাম, তাহলে 1000 গ্রামে 150 গ্রাম কম, 1 গ্রামে কত আর 100 গ্রামে কত, 100 গ্রাম মানে শতকরা, তাহলে সেটা হচ্ছে কত 15% কম। এবারে দেখো সূত্রটা কিন্তু আমার যে সূত্র সেই সূত্র আকারে এসে গেছে। অসাধু ব্যবসায়ী X% ক্ষতিতে কোনো দ্রব্য বিক্রি করে, এখানে কত 5% ক্ষতি দেয়, তাহলে এক্সটা হচ্ছে 5। তিনি যদি X কেজির বদলে 850 গ্রাম দেন, মানে এখানে কত পার্সেন্টেজ কম, এই যে বিক্রি করে এবং পরিমাণ Y% কম দেয়, তাহলে এখানে পরিমাণটা কত হচ্ছে 15%, তাহলে ওয়াইট হচ্ছে 15, তাহলে শতকরা লাভ কত, তাহলে সূত্র বসিয়ে দেবো এবারে। তাহলে শতকরা লাভ সূত্রটা কি Y - X/100 - Y, তাহলে Y মানে কি 15, এই যে 15 মাইনাস এক্সটা কত 5, এই যে 5, এটা হচ্ছে 15 বের হলো 15% কম, এক্সটা হচ্ছে 5, এই যে 5 -5/100 - ওয়াইটা কত 15 ইন্টু 100, তাহলে সমান 15 থেকে 5 গেলে 10, 100 থেকে 15 গেলে কত হয় 85 গুণিত 100, তাহলে 5 দিয়ে যদি কাটি তাহলে 2, 5 দিয়ে কাটলে 17, তাহলে 200/17, তার মানে কত হচ্ছে 17 একে 17, 20 থেকে 17 গেলে 3, 3 30, 17 একে 17, তাহলে 30 থেকে 17 গেলে কত হয় 13, তাহলে 13/17 মানে 11.13%। তাহলে শতকরা লাভ কত 11 তাহলে মেন সূত্রটা কি, মেন সূত্রটা হলো কি X% ক্ষতিতে যখন বিক্রি করবে এবং পরিমাণও সেই যখন Y% কম দেবে, তখন তার শতকরা লাভের যে ফর্মুলা Y - X/100 - Y × 100%। তাহলে এখানে আমার কি দেওয়া আছে, এক্সটা দেওয়া আছে। সরাসরি সূত্রের আকারে যদি আমি সূত্রের আকারে যদি আমি এটা করতে যাই, তাহলে শুধুমাত্র এক্সটা দেওয়া আছে, কমটা দেওয়া আছে 5% ক্ষতি দেয়, 5% X% ক্ষতির জায়গায় 5% দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু Y% যে কম সেটা বলা নয়। তাহলে এটাকে আমি পার্সেন্টেজের আকারে বের করে নিলাম, 1 কেজির বদলে যে 850 গ্রাম হচ্ছে সেটা পার্সেন্টেজে কত গ্রাম সেটা বের করে নিলাম, সেটা কত পেলাম আমি 15% কম পেলাম। ক্লিয়ার? 1000-এ 150 গ্রাম কম, একে কত আর 100-তে কত, সেটা হচ্ছে 15 গ্রাম, তাহলে ওয়াইটা পেয়ে গেলাম। তাহলে এবারে কিন্তু এখানে এক্স আর ওয়াই যখনই পেয়ে গেলাম, এক্সের জায়গায় 5 আর ওয়াই জায়গায় 15 বসিয়ে দিলাম, সেটা কত 11.13 17%। ক্লিয়ার? নেক্সট অঙ্কে 17 দাগের অঙ্কে কী বলা আছে, যদি 7,550 টাকা 8 বছরে সুদে আসলে 10,570 টাকা হয়, তাহলে এখান থেকে আমি সুদটা পেয়ে যাব, কারণ এটা আসল আর এটা সুদ আসল, তাহলে সুদ আসল থেকে যখন আসল বাদ দেবো তখন সুদ পেয়ে যাব, ঠিক আছে। তবে একই সুদের হারে, মানে ওই যে আগের সুদের হারে 10,550 টাকা কত বছরে সুদে আসলে 16,880 টাকা হবে, তাহলে এখান থেকেও 10,550 টাকা যখন জমা রাখবো ওই সুদের হারে কত বছরে সেটা 16,880 টাকা হবে। তাহলে এই 10,550 টাকাটা 16,880 টাকা হচ্ছে, তাহলে 16,880 টাকার মধ্যে কি আছে, আসলও আছে, তাহলে এই আসলটা বাদ দিয়ে দেবো, মানে 10,550 বাদ দিলে কী পাবো, এখান থেকে সুদ পেয়ে যাব। তাহলে ঠিক আছে, তাহলে কি আছে অঙ্কটা, প্রথমে কি বলেছে 17 দাগের অঙ্কটা, তাহলে 7,550 টাকা 8 বছরে কত হচ্ছে 7,550, এটা হচ্ছে পি আসল, এটা হচ্ছে আসল পি, আসলটা হচ্ছে কত 7,550, সময়টা কত 8 বছরে কত হচ্ছে সুদযুক্ত আসল কত হচ্ছে আমার 10,570 টাকা। তাহলে 10,570 থেকে যখন আমি আসল বাদ দেবো তখন সুদ পেয়ে যাব, তাহলে সুদ আই পেয়ে যাব, আই সমান কত 10,570 মাইনাস 7,550, যদি আমি এটা বাদ দিই তাহলে 0, 5 কতই 7, 2-এ 5 5-এ মিলে গেলো 0, 7 কতই 10, 3-এ, তাহলে 3,020 টাকা। তাহলে সুদ কত 7,550 টাকা, 7,550 টাকা 8 বছরে যে 10,570 টাকা হচ্ছে, তার সুদটা তাহলে কত 3,020 টাকা।
তাহলে এখান থেকে আমি সুদের হারটা বার করব। তাহলে আমরা জানি আই সমান পি টি আর বাই 100। তাহলে আই মানে সুদ, বসাও 3020 সমান আসল কত 7550, টি কত 8 বছর, আর বার করব বাই 100। ক্লিয়ার? তাহলে যদি আমি এটা কাটাকুটি করি তাহলে একটা শূন্য একটা শূন্য কাটা গেল, একে 5 দিয়ে যদি কাটি তাহলে 5 একে 5, 2 25, 5 5 25, 5 একে 5, একে 5 দিয়ে করলে 2, এই 2 দিয়ে করলে 4 দুগুণে 8। ক্লিয়ার? 4 দুগুণে 8 আমার। তাহলে কত কত হচ্ছে আমার এখানে কী পড়ে আছে 3020 সমানে হচ্ছে 151 ইন্টু 4 ইন্টু আর বা আর। তাহলে কার মান বার করতে হবে আমাকে? মান বার করতে হবে আর এ। তাহলে আর সমান কত? আর সমান 3020 বাই 151 ইন্টু 4। তাহলে 151 দিয়ে যদি কাটি তাহলে 2 দিয়েই হবে, 15 দুগুণে 30 আর 2 একে 2 আর 0। তাহলে হচ্ছে এবারে 4 দিয়ে 4 5 20। তাহলে আর এর মানটা কত হচ্ছে? আর সমান 5%। তাহলে আর পেয়ে গেলাম এখানে। তাহলে প্রথম অঙ্কে যেটা বলেছে প্রথম লাইনে সেটা হচ্ছে যে এখান থেকে আর বার করতে বলেছে। সেকেন্ড যে টার্মটা বলেছে সেখানে বলেছে একই সুদের হারে, মানে প্রথম থেকে আমি 8টা পেয়ে গেলাম। 8টা কত? 5%। তাহলে এইখানে এবারে কি বলেছে সেকেন্ড টার্মে আমার কি বলেছে? সেকেন্ড টার্মে বলেছে তাহলে আর আমি পেয়ে গেলাম। সেকেন্ড টার্মে যেটা বলেছে সেটা হলো সেটা হলো কি একই সুদের হারে, মানে আর সমানটা কত 5% এই থাকবে। 10,000 পিটা কত বটে? আসলটা 10,550। এই টাকাটা কত হচ্ছে? সুদ যুক্ত আসলে সুদ যুক্ত পি, আই যুক্ত পি, সুদ যুক্ত আসল মানে পি। কত হচ্ছে আমার? 16,880 টাকা। তাহলে সুদ কত? সুদ আই সমান কত? কত বছরে বার করব? প্রথম লাইনে আমি সুদের হার বার করলাম, দ্বিতীয়তে বার করতে বলেছে কত বছরে, সময়টা বার করতে। তাহলে 16,880 থেকে 10,550 বাদ 0 3 3 6 6330, 6,330 টাকা। ক্লিয়ার? তাহলে সেই একই ফর্মুলা, সুদ আই সমান পি টি আর বাই 100। তাহলে আমার আই কত? আইটা পেয়ে গেলাম 6,330, পি কত 10,550, টি বার করব। আটটা কত? একই সুদের হারে বলে দিয়েছে, তাহলে আটটা হচ্ছে 5। একই সুদের হার, প্রথমে যে সুদের হার ছিল, প্রথমে যে সুদের হার যে সুদ পেয়েছি, প্রথমে যে সুদ পেয়েছি এই যে 5%, সে একই সুদের হারে 5%। তাহলে এখান থেকে টি বার করব। তাহলে টি সমান কত হচ্ছে? বাই 100 আছে, এই যে 100 আছে। তাহলে টি বার করব, টি সমান কত হবে? তাহলে টি সমান কত হবে? এটা গুণিত এইটা, আর এইটা এধার আসবে। তাহলে টি সমান অ্যাকচুয়াল হবে 6,330 গুণিত 100 বাই 10,550 গুণিত 5। ক্লিয়ার? তাহলে এটা কাটাকুটি করব আমি এবারে। যদি কাটাকুটি করি তাহলে একটা শূন্য একটা শূন্য, 5 দিয়ে যদি কাটি তাহলে 2, 5 দুগুণে 10। ক্লিয়ার? এটার সাথে যদি কাটাকুটি করি তাহলে দেখো তুমি ডাইরেক্ট 6 দিয়ে কাটা যাচ্ছে। 5 চোখ 30 শূন্য, হাতে রইল 3, 5 চোখ 30 আর 3 33, 3 হাতে রইল 3, 5 শূন্য 0 3 করছে 3, 6 একে 6, তার মানে কত হচ্ছে 6। তাহলে 6 ইন্টু 2 মানে 6 দুগুণে 12 বছর। ক্লিয়ার? ফর্মুলা কিন্তু একটাই, আই সমান পি টি আর বাই 100। প্রথম লাইনে বলেছে এত টাকা এত বছরে এত হচ্ছে, সুদে আসলে এত হচ্ছে, তার মানে এখান থেকে সুদ পেয়ে গেলাম। তাহলে সুদ যখন পেয়ে গেলাম তাহলে ফর্মুলা আছে আই সমান পি টি আর বাই 100। তাহলে আই জানি, আই মানে সুদ জানি, পি জানি, পি মানে আসল জানি, টিও জানি 8। তাহলে এখান থেকে সুদের হার বার করলাম ক্যালকুলেশন করে। পরের যে অঙ্কেতে বলেছে সুদের হার একই, ওই আগের মতনই সুদের হার, কিন্তু 10,550 টাকাটা কত বছরে? 16,880 টাকা হবে। তাহলে 16,880 টাকা থেকে আমি সুদ বার করলাম 6,330 টাকা, সুদযুক্ত আসল থেকে আসল বাদ দিলাম। তাহলে একই ফর্মুলা আই সমান পি টি আর বাই 100, সেখানে মান বার করে আমি কিন্তু সময়টা বার করলাম 12 বছর। ক্লিয়ার? নেক্সট অঙ্ক 18 দাগের অঙ্কে কী বলেছে? দুটি পাত্রে জল ও দুধের অনুপাত 3:1 ও 4:1। যদি ওই দুটো মিশ্রণকে একটা বড় পাত্রে রাখা হয় তবে সেটিতে দুধ আর জলের অনুপাত কত হবে? ঠিক আছে, তাহলে প্রথম পাত্র জল ইস্টু দুধ, তাহলে প্রথম পাত্রে জল ইস্টু দুধ কত? 3:1। তাহলে এদের আনুপাতিক ভাগার বার করব। তাহলে আনুপাতিক ভাগার মানে পরিমাণটা কত? অংশতে বার করব, কত অংশ। তাহলে অংশতে যদি বার করি তাহলে জল কত আছে টোটাল, এটা হচ্ছে 4 ভাগ,
টোটাল 4-এর মধ্যে 3 ভাগ জল 1 ভাগ দুধ, তাহলে কত হচ্ছে 4 ভাগের মধ্যে, তাহলে জলের আনুপাতিক ভাগা কী হবে, জলের পদটা বাই নিচে কী হবে যে অনুপাতের পদ সেগুলো যোগফলটা নিচে, মানে 3 আর 4, টোটাল যদি আমি এটাকে 4 একক ধরি তাহলে 4 এককের মধ্যে 3 একক জল, আর দুধ কত 1 একক, 4 এককের মধ্যে 1 একক দুধ মানে 1/4। দ্বিতীয় পাত্রে 4:1, তাহলে সেটাকে যদি আমি অংশে বার করি আনুপাতিক ভাগারের আকার বার করি তাহলে কত হচ্ছে 4/5 1/5, 4 রেখে 5, তাহলে 5 ভাগের মধ্যে 4 ভাগ জল 1 ভাগ দুধ। ক্লিয়ার? তাহলে এই দুটোকে যদি আমি মিশ্রিত করি, প্রথম মিশ্রণ আর দ্বিতীয় মিশ্রণ দুটো পাত্রে যে দুধ আর জল মিশ্রিত করি, তাহলে দুধের সাথে দুধ যোগ হবে আর জলের সাথে জল যোগ হবে, কিন্তু সেই পাত্রে দুধ ইস্টু জল বলেছে, তার আগে দুধটা বলেছে। তাহলে মিশ্রিত পাত্র, সেই মিশ্রিত পাত্রে দুধ আর জল কত, তাহলে দুধ ইস্টু জল, তাহলে দুধ কত, দুধগুলো যোগ 1/4 প্লাস 1/5 অনুপাত 3/4 প্লাস 4/5। তাহলে প্রথমে দুধ আছে, তাহলে এটা যদি এবারে আমি করব 4×5 20 লসাগু, 5×1 5 4×1 4 অনুপাত 4×5 20 লসাগু, 3×5 15 4×4 16, তাহলে সমান 9/20 তাহলে একে লঘিষ্ঠ রূপে প্রকাশ, 20 কাটা যাবে, তাহলে 9:31। তাহলে মিশ্রিত যে পাত্র, সেই মিশ্রিত পাত্রে দুধ আর জল কত আছে 9:31, 9:31, সি এর অপশান। ক্লিয়ার? সি এর অপশান 9:31। নেক্সট অঙ্ক কি বলেছে, একটি পরীক্ষার্থীদের মোট নম্বরের মধ্যে 276 নম্বর পেতে হয় পাস করার জন্য, তাহলে পাস করার জন্য 296 নম্বর পেতে হয় 19 দাগের অঙ্কে। একজন পরীক্ষার্থী 202 নম্বর পেল আর 10 নম্বরের জন্য সে ফেল করলো। যদি 10 নম্বর পেত, 10 নম্বরটা কার, মোট যে নম্বর তার 10 নম্বর, তাহলে পরীক্ষায় মোট নম্বর কত, কিছুই নেই, তাহলে মোট নম্বর হচ্ছে এক্স। ক্লিয়ার? তাহলে পাস করার জন্য যে নম্বরটা হলো সেটা হচ্ছে 276, পাস করতে লাগে সে পেয়েছে কত 202, আরও যদি সে যা মোট নম্বর তার যদি 10% পেত তাহলে সে পাস করতো, এই যে 5 নম্বরের সাথে সমান হতো। তাহলে এটাই ক্যালকুলেশন। তাহলে 276 সমান 202 প্লাস এক্স ইন্টু 10/100, 10% মানে 10/100, একটা শূন্য কাটা গেল। তাহলে আমি কি করব, পুরো পার্টটাকে এই সাইডে, পুরো পার্টটাকে এই সাইডে, মানে আমি বলতে চাইছি 202 প্লাস এক্স ইন্টু 1/10 সমানে 276। তাহলে বা এই সংখ্যাটাকে এই সাইডে নিয়ে যাব, তাহলে এক্স ইন্টু 1/10 সমানে 276 মাইনাস 202, তাহলে বা এক্স ইন্টু 1/10 সমানে 276 থেকে যে 202 বাদ দিই তাহলে কত পড়ে থাকবে আমার 74। ক্লিয়ার? তাহলে এক্স সমান কত, এক্সের সাথে 10টা গুণে, তাহলে ওই ভাগে আছে, তাহলে ওই সাইডে গেলে কী হবে গুণে, তাহলে এইটা গুণিত 10, তার মানে 740। কিছুই নেই, এই নম্বরটা হলো 5 নম্বর, পেয়েছে কত এই নম্বর, যদি সে আরও 10% পেতো তো পাস করতো, তার মানে এই নম্বরটা তখন এই তো আসতো এর সাথে, তাহলে যে নাম্বারটা পেয়েছি আর যার নাম্বারটা পাওয়ার জন্য সে পাস করতো সেই নাম্বারটা যোগ করে দিলাম, তাহলে কিন্তু 5 নাম্বারটা পেয়ে গেলাম। তাহলে সেটা ক্যালকুলেশন করে কত বেরোলো আমার 740, তাহলে 5 নম্বর কত 740, এই মোট নম্বর হচ্ছে 740। ক্লিয়ার? নেক্সট অঙ্কে কী বলেছে, 20 দাগের অঙ্কটা, একটি কাজ এ 10 দিনে করে, বি করে কত 12 দিনে, আর সি করে কত 15 দিনে। তাহলে তারা একত্রে এ প্লাস বি প্লাস সি একত্রে কাজটি কত দিনে করবে, তার যে ফর্মুলা, কি করব, 10 গুণিত 12 গুণিত 15 বাই 10 গুণিত 12 প্লাস 12 গুণিত 10 প্লাস 15 গুণিত 10। ফর্মুলাটা কি, ফর্মুলা হলো এ যদি এক্স দিনে করে, বি যদি ওয়াই দিনে কোনো কাজ একা করতে পারে, আর সি যদি জেড দিনে কোনো কাজ একা করতে পারে, তাহলে তারা একসাথে এ প্লাস বি প্লাস সি একসাথে কোনো কাজ করতে কত সময় লাগবে, তার যে ফর্মুলা, কি করব, তাদের যে এককভাবে কাজ করার সময় সে 3টে গুণ করে উপরে লিখব, তারপরে নিচে কী লিখব, দুটো গুণ করে তার যোগফল, একবার এক্স ওয়াই প্লাস এক্স জেড প্লাস ওয়াই জেড। ক্লিয়ার? সেটা এখানে বসালাম। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত হবে, 10 গুণিত 12 গুণিত 15 বাই
120 প্লাস 110 গুণিত 12, 12 গুণিত 10, 10 গুণিত 12, 12 গুণিত 15, তার মানে 180 প্লাস 15 গুণিত 10, তার মানে কত হচ্ছে 150। তাহলে যদি এটাকে আমি ক্যালকুলেশন করি কত হচ্ছে, তাহলে 10 গুণিত 12 গুণিত 15 বাই 120 আর 180 মানে 300, 400, 450। কাটাকুটি যদি করি তাহলে কত হচ্ছে 3 15 45, 0 30, 0 0 কাটা যাচ্ছে, 3 4 12, তার মানে কত 4 দিনে। তাহলে এ বি সি 10 দিনে, 12 দিনে, 15 দিনে তার এককভাবে করে এবং একসাথে করলে কত দিন সময় লাগছে, 4 দিন। ক্লিয়ার? তাহলে এবার প্রশ্নে বলেছে যে একসাথে তারা কাজ শুরু করা 2 দিন পরে এ ও কাজ শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়, মানে 2 দিন অবধি তারা 3 জনে কাজ করছে। তাহলে তারা 4 দিনে করে 3 জন একসাথে, এ প্লাস বি প্লাস সি একসাথে 4 দিনে করে, 4 দিনে করে এক অংশ, সমগ্র কাজ মানে এক অংশ। তাহলে 1 দিনে করে কত, 1/4 অংশ। তারা 2 দিন একসাথে কাজ করছে, তাহলে 2 দিনে করবে 2/4 অংশ, তার মানে 1/2 অংশ, 2/4 মানে 1/2 অংশ। তাহলে 2 দিনে করছে 1/2 অংশ, তাহলে 1/2 অংশ মানে হাফ। ক্লিয়ার? আবার কাজ শেষ হওয়ার 4 দিন, তার মানে 2 দিন 1/2 অংশ করার পর এই চলে যাচ্ছে। তাহলে এখন কে পড়ে আছে, বি আর সি। তাহলে বি আর সি এর মধ্যে আবার কাজ শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়, মানে কাজ আবার 4 দিন আছে তার আগে সি চলে যায়। তাহলে 4 দিন যে কাজটা, সেই কাজটা শুধুমাত্র এ তো আগে চলে যাচ্ছে, বি 4 দিন কাজ শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যাচ্ছে, মানে বাকি যে 4 দিন শেষ যে 4 দিন, সেই 4 দিনটা শুধুমাত্র বি কাজ করছে। তাহলে বি ওই 4 দিনে কত কাজ করছে সেটা দেখে নেব। তাহলে বি একা কাজ করে সমগ্র কাজ কত দিন সময় লাগে, 12 দিনে। তাহলে 12 দিনে করে সে এক অংশ, সমগ্র কাজ মানে এক অংশ। তাহলে 1 দিনে করে 1/12 অংশ। তাহলে বাকি যে 4 দিন পড়ে, তাহলে 4 দিনে সে কত অংশ করবে, 4/12, তার মানে 1/3 অংশ শেষ 4 দিনে, তার মানে 1/3 অংশ কাজ পড়েছিল, সেই কাজটা সে 4 দিনে করেছে, 1/3 অংশ সে 4 দিনে করেছে। তার মানে 3 জনা একসাথে হাফ অংশ করেছে। তাহলে হাফ অংশ করার পর কত কাজ পড়ে আছে, হাফ অংশ। তাহলে হাফ অংশ, তারা হাফ অংশ কাজ পড়েছে, হাফ অংশ কে কে করেছে, বি আর সি। তাহলে বি আর সি, বি প্লাস সি একসাথে কোনো কাজ কত দিনে করবে, তাহলে বি করে 12 দিনে আর সি করে 15 দিনে। তাহলে বি ইন্টু সি এর কাজ বাই বি এর কাজ প্লাস সি এর কাজ একসাথে। তাহলে 12 গুণিত 15/27, যদি কাটাকুটি করি তাহলে 3 5 15, 3 3 9, 3 3 9, 3 নাম 27, 3 3 9, 3 4 12, মানে কত হচ্ছে 20/3। এই ফর্মুলাটা বলে দিচ্ছি। 2 দিনের পর কাজ শেষ হওয়ার 4 দিন আগে পর্যন্ত বি আর সি কিন্তু কাজ করেছে। তাহলে বি আর সি, বি যদি কোনো কাজ এক্স দিনে করে, বা এ ধরছি, এ যদি কোনো কাজ এক্স দিনে করে আর বি যদি কোনো কাজ ওয়াই দিনে করে, তাহলে এ প্লাস বি একসাথে কোনো কাজ করতে কত সময় লাগবে, XY/X প্লাস ওয়াই। এই ফর্মুলাটাই প্রয়োগ করেছি আমি। বি প্লাস সি একসাথে কোনো কাজ করতে কত সময় লাগবে, বি এর কাজের সময় আর সি এর কাজের সময় বাই বি এর কাজের সময় প্লাস সি এর কাজের সময়, মানে 20/3 দিন। 20/3 দিন। তাহলে 20/3 দিনে তারা কোনো একটা কাজ একসাথে করলে যে সময় লাগে সেটা হচ্ছে 20/3 দিন। তার মানে 20/3 দিনে তারা করে এক অংশ। একদিনে কত করবে, একদিনে তাহলে কত করবে, 3/20 অংশ। তাহলে 2 দিন পর তারা হাফ অংশ, 2 দিন পর তারা হাফ অংশ করছে। তাহলে হাফ অংশ করতে 2 দিন পর তারা হাফ অংশ করতে শুরু করেছে, কিন্তু 2 দিন পর হাফ অংশ হয়েছে আর কাজ শেষ হওয়ার আগে 4 দিন আগে কিন্তু বি চলে গেছে, মানে 4 দিন যে কাজটা করেছে সে বি একা করেছে, সেই বি কত কাজ করেছে, 1/3 অংশ। তার মানে ছিল কাজটা, টোটাল কাজটা ছিল 2 দিন পরে হাফ অংশ ছিল, আর 4 দিনে যে কাজটা করেছে সে বি যে কাজটা করেছে সেটা 1/3 অংশ। তার মানে কাজ কত পড়ে আছে, 1/2 মাইনাস 1/3, মানে কত, 3 দুগুণে 6, 3 মাইনাস 2, মানে 1/6 অংশ কাজ পড়ে আছে। ক্লিয়ার? 1/6 অংশ কাজ কিন্তু পড়ে আছে। তাহলে এই 1/6 অংশ কাজটা কিন্তু বি আর সি মিলে করেছে। তাহলে বি আর সি এই যে 20/3 দিনে করে
এক অংশ, তার মানে এক অংশ করে কত দিনে, এক অংশ করে তারা 20/3 দিনে। বি প্লাস সি, কত কাজ পড়ে আছে, 1/6 অংশ, তাহলে 1/6 অংশ করছে 20/3 ইন্টু 1/6, তার মানে কত, 2 দিয়ে 10, 2 দিয়ে 3, মানে হচ্ছে 10/9 দিনে। এই 1/6 অংশ করতে বি আর সি এর কত সময় লাগছে, 9/10/9 দিন। তার মানে তাহলে টোটাল কাজ কত সময় লাগছে, টোটাল কাজ করতে কত সময় লাগছে, প্রথমে কিন্তু তারা এ বি সি 2 দিন, তাহলে মোট সময়টা কত, এ প্লাস বি প্লাস সি 2 দিন অবধি কাজ করেছে। তারপরে যে কাজটা পড়ে থাকছে সেটা হচ্ছে 1/6 অংশ, সেই 1/6 অংশ কাজটা কতদিন লাগছে, 10/9 দিন, প্লাস 4 একা, যে এই যে 1/3 অংশটা 4 একা করছে, মানে 4 দিন। তাহলে টোটাল কাজটা কত, 9 লসাগু, 9 দুগুণ 18, 10 প্লাস 4 নাম 36, তাহলে কত হচ্ছে 14, 4 হাতে রইলে 1, 3 আর 4, 5 আর 6, 64/9 দিন। ক্লিয়ার, 64/9 দিন। তাহলে কর্মসংস্থানে যে আরপিএফ কনস্টেবল পরীক্ষার যে প্রশ্নগুলো ছিল সেগুলো কিন্তু আজ আমাদের সবগুলোই কমপ্লিট হয়ে গেল। যদি কোনো বুঝতে অসুবিধা থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও।